সাউথ আফ্রিকা এবার মানে গ্রুপ পর্বে চোখ করার ট্রাই করতেছিল যাতে নকআউট স্টেজে যা চোখ করা না লাগে। একজন খুদে একজন দর্শক হাজির হয়েছেন নেপালের ম্যাচটা দেখতে। হ্যাঁ, 16,000 কিলোমিটার দূর থেকে আসলে ম্যাচটা দেখতে এসেছি। বাংলাদেশের এই ফ্যান বেসটাই কিন্তু বাংলাদেশকে সবসময় সাহস জুগিয়েছে। বাংলাদেশে ঝালটা আসলে মেটাতে চান বাংলাদেশের বিপক্ষে। হয়নি ম্যাচের পরেই তারা আসলে সাংবাদিকদের উপরও ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। আমরা হয়তো বা এরকম ক্লোজ ম্যাচে গিয়ে হারার অভ্যাস আছে। স্বাগতম ক্রিকফেজে নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে টি-20 বিশ্বকাপ চলছে, বাংলাদেশের আর একটা ম্যাচ বাকি আছে। আগামী পরশুদিন ভোরে নেপালের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে। আজকে আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে নেপাল এবং সাউথ আফ্রিকার মধ্যকার। শেষ পর্যন্ত ম্যাচটাতে 1 রানে জিতেছে সাউথ আফ্রিকা। এর ফলে আসলে নেপালের যেই সুপার এইটে যাওয়ার যেই স্বপ্নটা ছিল সেটা আসলে শেষ হয়ে গেছে। বাংলাদেশ এখন মানে একটু স্বস্তি নিয়ে আসলে নেপালের বিপক্ষে শেষ ম্যাচটায় মাঠে নামবে। এই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করব। নেপালের আমাদের এই গ্রুপে কী অবস্থা, কার কী অবস্থান, এইগুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। থ্যাংক ইউ। নেপাল এবং সাউথ আফ্রিকার ম্যাচটা আসলে কীরকম দেখলেন আপনি? খুবই দুর্দান্ত। মানে ছোট দলগুলো যে এরকম বড় টিমদের সাথে এইবারের টুর্নামেন্টে এত ভালো পারফর্ম করছে, এটা আসলে ছোট টিমগুলোর জন্য খুব ভালো। তারা আসলে এই টুর্নামেন্টগুলো দিয়েই ফিউচারে আসলে তারা কত বড় বড় টুর্নামেন্টগুলো আবার বড় বড় টিমের এগেনস্টে খেলার জন্য আসলে তৈরি হবে। আজকে নেপাল আসলে অভিজ্ঞতার কাছেই হেরে গেছে আমার যেটা মনে হয়। কারণ এই তাদের লাস্ট 3 ওভারে 18 রান দরকার ছিল, মাত্র 116 রানের টার্গেট ছিল। সো ওইখানে কমেন্টেটররাও বলতেছিলেন যে এই অভিজ্ঞতার কাছেই হয়তো তারা এই রানটা, তারা কিন্তু শুরুটা কিন্তু খুব ভালো পেয়েছিল, ওপেনিং জুটিতেও ভালো করেছিল। তবে দ্রুত 2টা উইকেট হারিয়ে ফেলার পরে আসলে তারা একটু চাপে পড়ে যায়। সেখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোটা। আর আমার যেটা মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা এবার মানে গ্রুপ পর্বে চোখ করার ট্রাই করতেছিল যাতে নকআউট স্টেজে যা চোখ করা না লাগে। কিন্তু আসলে সাউথ আফ্রিকা বাংলাদেশও আসলে বাংলাদেশের বিপক্ষেও ম্যাচটা প্রায় হারতে হারতে ওরা বেঁচে গিয়েছিল। আজকেও একই অবস্থা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাও কিন্তু খুবই ক্লোজ হয়েছিল। মানে না, ওইটা তো যে নিউ ইয়র্কে 77 অল্প রানে আউট হয়ে গেছিল, তাও যে ওরা টাফ ছিল। মানে সাউথ আফ্রিকা আসলে অনেকটা মানে কপালের জোর বা ইয়াতেই অন্য টিমটা একটু ম্যাচিউরলি খেললে হয়তো বাংলাদেশও হারাতে পারতো, আজকে নেপাল হয়তো একটা অঘটন ঘটিয়ে দিতে পারতো। নেপালের জন্য এটা আসলে কতটা মানে কষ্টের যে এরকম একটা সাউথ আফ্রিকার মতো জায়ান্টের সাথে একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই করলো, কিন্তু শেষ ম্যাচে অল্পের জন্য শেষ মানে নিজেদের ভুলেই আসলে মনে করেন যে এই রানটা একটা রান হলেও কিন্তু সুপার ওভারে চলে যেত। সুপার ওভারে গেলে আবার একটা নতুন গেম। এখন আসলে আমরা জানি যে নেপালের বেশ কয়েকজন হার্ড হিটার ছিলেন, তারা আসলে সুপার ওভারে যদি ম্যাচটা যেত তাহলে হয়তো সাউথ আফ্রিকারও ক্লাসেন ডিকক আছেন, কিন্তু তাও একটা সুপার ওভারে গেলে আসলে বড় টিমগুলো, যেমন আপনি দেখেছেন যে ইউএসএ কিন্তু পাকিস্তানকে সুপার ওভারেই হারিয়েছে। তারা নার্ভটা ধরে রেখেছে। নেপালের যে মোমেন্টাম ছিল হয়তো তারা ইয়াতে হারিয়ে ফেলতো। আর নেপালের মেইন যেই শক্তিটা আমার যেটা মনে হচ্ছে যে তাদের ক্রাউড, তাদের ফ্যানরা যেভাবে তাদের হিউজ দর্শক ছিলেন আজকের ম্যাচে। আমরা ম্যাচের পরে আসলে দেখছিলাম যে নেপালের ভক্তরা খুবই হতাশ হয়ে পড়েছেন। একজন খুদে একজন দর্শক হাজির হয়েছেন নেপালের ম্যাচটা দেখতে। হ্যাঁ, 16,000 কিলোমিটার দূর থেকে আসলে ম্যাচটা দেখতে এসেছি। মানে এতেই আসলে বোঝা যায় যে মানে তাদের ক্রিকেটটাকে তারা কিভাবে আসলে ভিতরে লালন করছে। কারণ এইরকম মানে একটা টুর্নামেন্টে তারা এই সাপোর্টটা পেলেই কিন্তু একসময় তারা মোরালি আপ হয়ে এই বড় টিমগুলাকে হারাবে। যেমন বাংলাদেশ একসময় চিন্তা করেন, বাংলাদেশের এই ফ্যান বেসটাই কিন্তু বাংলাদেশকে সবসময় সাহস জুগিয়েছে। বাংলাদেশে আমরা যে সময় ধরেন 2-3 বছর জিততাম না একটা ম্যাচে জেতার জন্য, হয়তো অনেক অধীর। আপনার নিশ্চয়ই মনে আছে যখন আমরা একটা বড় দলকে হঠাৎ হারালাম, আমরা সারা বাংলাদেশে মানুষ ছড়িয়ে যেত। বিশেষ করে 2005 সালে অস্ট্রেলিয়াকে হারানোর পরে আমরা একদম যে এক্সাইটমেন্টটা ছিল, এখন আসলে মানে এখন তো আমরা ধরেন অস্ট্রেলিয়াকেও সিরিজ হারাই, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতি, নিউজিল্যান্ডের বিপক্ষে জিতি, কিন্তু ওই আমেজটা আসলে না। এখন হয়তো রেগুলার যদি আপনি বড় টিমদের হারাতে পারেন, জিনিসটা ওই সময় আসলে পার করে এসেছি। নেপাল আসলে ওই মোমেন্টটা আসলে এখন ওদের দর্শকরা, নেপালের আসলে ওই সুযোগটা আসলে আইসিসি আরও করে দেওয়া উচিত, যাদের বড় বড় অন্তত মানে বাংলাদেশ বা আয়ারল্যান্ড এদের সাথে রেগুলার সিরিজ খেলতে পারে। তাহলে দেখা যাবে তারা এমন ইমপ্রুভমেন্ট হয়েছে যে তারা বিগ স্টেজে এসে তখন বড় টিমদের সহজেই হারাতে পারবে। আমরা যেমন এখন আমরা হয়তো খারাপ খেলছি, কিন্তু আমাদের ক্যাপাবিলিটি আছে যে বড় টিমদের হারানো। নেপালেরও তখন আসলে এইরকম একটা মোমেন্টাম তৈরি হয়ে যায়। আমি টুইটারে একটু দেখছিলাম, সঞ্জয় মানজরেকার একটা টুইট করেছেন যে নেপালের মানে এখন যেরকম তারা ফাইট উপহার দিচ্ছে, তারা যদি 8-10 বছর যদি যায়, তারা আসলে একটা ভালো দল হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।
না অবশ্যই এটাই তো বলছি যে যদি একটা প্রসেসের মধ্যে থাকে তাহলে কিন্তু রেগুলার খেলার মধ্যে থাকে তাহলে তারা এই যে আজকে সাউথ আফ্রিকাকে হারানোটা আসলে অনভিজ্ঞতার জন্যই যা তারা যদি এই প্রেশার ম্যাচগুলো আগে খেলতো আগে হ্যান্ডেল করার মতো তাদের থাকতো তাহলে কিন্তু আজকের ম্যাচটা অবশ্যই ইজিলি জিততো বা এই শেষ মোমেন্টে এসে এরকম হতো না মানে শেষ ওভারে 8-9 রানের মতো লাগতো, এটা আসলে দুইটা শট ছিল, ইভেন চলেও গিয়েছিল কাছাকাছি, তাই না? 1 বলে 2 রান বাকি ছিল। তাদের ক্যাপ্টেন কিন্তু রোহিত পোরেল বলেছেন যে মানে তাদের জন্য এটা গর্বের যে তারা ফাইটটা দিতে পেরেছে, তাদের এইটাকেই আসলে করতে হবে। আপনার বাংলাদেশের সাথে কিন্তু নেক্সট ম্যাচ নেপালের, এটা কিন্তু খুবই বড়, বাংলাদেশের জন্য খুবই একটা মানে তারা আমি প্রেস কনফারেন্সটা দেখছিলাম ম্যাচটা শেষ হওয়ার পরই, নেপালের অধিনায়ক বলছিলেন যে তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যে 1 রানে হেরেছেন এইটার ঝালটা আসলে মেটাতে চান বাংলাদেশের বিপক্ষে। এখন এটা কি কতটা সম্ভব হয়? বাংলাদেশ, আমরা তো গত ম্যাচটা মানে আমাদের সাকিব আল হাসান যেহেতু ফর্মে ফিরেছেন, মানে আমরা একটু হয়তো কনফিডেন্ট বুস্ট আপ আছে, কিন্তু টি-20 ম্যাচে আসলে আপনি এরকম যদি ফাইট দেন যে কোনো রেজাল্ট আসতে পারে। মানে আপনি বাংলাদেশে মানে যে বাংলাদেশ তো অলরেডি মানে ভার্নারেবল, কারণ হচ্ছে তারা এখনও তাদের ফুল রিদমটা খুঁজে পায়নি, আমাদের টপ অর্ডার এখনও ক্লিক করেনি। শান্ত, তারপরে লিটন দাসও একটা ম্যাচে ভালো করেছেন। এইখানে যেটাই যে আমরা অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রয়েছি, তারপরে আমাদের সুপার 8-এর কনফিডেন্সটাও আছে যেহেতু আমরা একদম ক্লোজ। সো আমার মনে হয় না কিছু হবে, কিন্তু নেপাল যেরকম খেলা দিচ্ছে সেরকম খেলায় আসলে অ্যাক্সেন্ট হইলেও সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না। আর আরেকটা ফাইট হবে হচ্ছে মনে করে নেপালের দর্শক আর বাংলাদেশের দর্শকের মধ্যে। নেপালের দর্শক আজকে দেখেছেন যে মানে ম্যাচের পরেই তারা আসলে সাংবাদিকদের উপরও ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, মানে তারা আসলে নিতেই পারছিল না, কারণ এত ক্লোজ এসে এত বড় একটা টিমকে হারাতে পারলে তাদের আসলে তাদের পুরো উৎসব মুখর পুরো। আমরা হয়তো বা এরকম ক্লোজ ম্যাচে গিয়ে হারার অভ্যাস আছে, এই জন্য আমাদের এখন আমরা অভ্যাস হয়ে গেছে। তারা তো এখন প্রথম তাদের আসলে এই জিনিসগুলো আরো। নেপালকে বলবো যে এরকম আরো কিছু ম্যাচ হারুক, তারপরে তারা হয়তো এটার সাথে মানে মানিয়ে নিতে পারবে। তবে বাংলাদেশের দর্শকদের একটু স্বস্তির একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশ এখন পর্যন্ত 5টা পয়েন্ট পেয়েছে, না 4 পয়েন্ট। বাংলাদেশ এখন 4টা পয়েন্ট পেয়েছে, এই কারণে আসলে তাদের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। রান রেটের হিসাবটাতেও বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে, সাউথ আফ্রিকার পরে রান রেটের হিসাবে বাংলাদেশ খুবই এগিয়ে আছে। নেপালের বিপক্ষে যদি বাংলাদেশ যদি হেরেও যায় তাহলে খুব একটা আসলে বাংলাদেশের চিন্তার কারণ থাকবে না। তারা আসলে নেদারল্যান্ডসও খুব একটা যদি সাউথ আফ্রিকার সঙ্গে না, শ্রীলঙ্কার সাথে আসলে বড় ব্যবধানে নেদারল্যান্ডকে জিততে হবে, যেটা হচ্ছে মানে আনলাইকলি যে তারা হয়তো এতটা বড়। অবশ্য শ্রীলঙ্কার যে অবস্থা তাতে নেদারল্যান্ড মানে ভালো ফাইটই দিবে আমার মনে হচ্ছে, যে নেদারল্যান্ড আসলে শ্রীলঙ্কার আসলে মানসিক অবস্থা ভালো না। তারা নেক্সট বারে কিন্তু হোস্ট কান্ট্রি হয়েছে দেখে কিন্তু টিকিটটা পেয়ে গেছে 2026 সালে, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, না হলে কিন্তু তাদের হয়তো র্যাঙ্কিংয়ের বিষয়টা দেখা লাগতো যে। সো তারা আসলে একটা ডিমোরালাইজ পজিশনেই আছে মনে হয়। সো নেদারল্যান্ড আর শ্রীলঙ্কার ম্যাচটাও একটু টাফ হবে। তো কালকে রাতে আসলে আরেকটা ম্যাচ হয়ে গেল, হয়নি এটাই বলতেছিলাম, টসও হতে পারেনি যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটা। এই ম্যাচটা পরিত্যক্ত হওয়ার ফলে পাকিস্তান এবং আয়ারল্যান্ড তারা আসলে সুপার 8-এ যাওয়ার আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। আর যুক্তরাষ্ট্র এরকম একটা সারপ্রাইজিং একটা এন্ট্রি দিবে ওয়ার্ল্ড কাপে, এটা আসলে আপনি কতটা ভেবেছিলেন? মানে দুর্দান্ত। যুক্তরাষ্ট্র এবারে হোস্ট কান্ট্রি হিসেবে প্রথম ম্যাচটা পাকিস্তানের সাথে যেভাবে জিতেছে, আসলে তারাই ডিজার্ভিং টিম। সবাই বলছিল যে পাকিস্তানের থেকে যুক্তরাষ্ট্র এইবার 2টা ম্যাচ যেভাবে খেলেছে তারা আসলে ডিজার্ভিংভাবেই হচ্ছে সুপার 8-এ যাচ্ছে। পাকিস্তান গেলেও সেটা আসলে গতবারের ওয়ার্ল্ড কাপ আপনার নিশ্চয়ই মনে আছে যে আরেক দলের উপরে ডিপেন্ড করেই পাকিস্তান ফাইনালে গিয়েছিল। সো এইভাবে আসলে টুর্নামেন্টে মানে বাবার দোয়া নিয়ে আসলে সম্ভব না। তবে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র এইভাবে, যে আজকে প্রেস কনফারেন্সে অ্যারন জোন্স এসেছিলেন যুক্তরাষ্ট্রের সহ অধিনায়ক, তিনি আসলে বলছিলেন যে তাদের যে কনফিডেন্স আছে, তারা যদি মানে প্যাশনেটলি ক্রিকেটটা খেলতে পারেন তাহলে যে কোনো বড় দলকে আসলে চ্যালেঞ্জ জানাতে পারবে। না সেটাই তো মনে করেন যে তারা রেগুলার খেলছে না, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে তাদের বলার নেত্রাভালকার। সো আপনি এরকম টিমটা যদি এরকম বড় টুর্নামেন্টে ভালো করে থাকে তখন তারা খেলাটাকে আরও সিরিয়াসলি নেবে, তখন দেখা যাবে সবাই হয়তো প্রফেশনালি। ইভেন আপনি দেখেছেন যে ইউএসএ অরিজিন প্লেয়ার নেই, সব বাইরের দেশের, ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য দেশের। তখন হয়তো দেখা যাবে যে যদি ইউএসএ
গ্লোবাল টুর্নামেন্টে ভালো করতে থাকে তখন দেখা যাবে যে ওইখানকার অরিজিনাল ইউএসএ সিটিজেনরাই হয়তো খেলার জন্য আগ্রহী উঠবে বা হয়ে উঠবে। সো এইবার তাদের মানে সুপার এইটে হচ্ছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড বা স্কটল্যান্ড যে কোনো যে উঠবে তার সাথে খেলা। সো আপনি সাউথ আফ্রিকার যেরকম পারফরমেন্স দিচ্ছে সুপার এইটে গিয়ে ইউএসএ যদি সাউথ আফ্রিকার সাথে জিতেও যায় আসলে চমকের কিছু থাকবে না। হ্যাঁ আসলে, কারণ সাউথ আফ্রিকা ইউএসএ কিন্তু খুবই ভালো মানে টি-20 ক্রিকেটটা খেলছে, তারা বুঝে গেছে যে আসলে টি-20টা কীভাবে, নার্ভটা কীভাবে ধরে রাখতে হয়। সাউথ আফ্রিকা যদি আবার এগেইন যদি চোখ করে তাহলে কিন্তু সাউথ আফ্রিকাকে তারা ইজিলি ধরে পারে। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের খেলা, ওয়েস্ট ইন্ডিজ কিছুটা এগিয়ে থাকবে মনে হয়, তাদের টিমটা আসলে অনেকদিন পরে মানে একটা টিমেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অরিজিন। হ্যাঁ, অ্যারন জোন্স তিনি আসলে ঘরের মাঠে পরের ম্যাচগুলো খেলবেন এটা মনে হচ্ছে। তারও কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ যে তিনি নিজের মাঠে এই কন্ডিশনটার সাথে খুবই পরিচিত। সো টাফ হবে, মানে ভালো ভালো একটা কম্পিটিশন হবে আমার মনে হচ্ছে। যদি সাউথ আফ্রিকাকে হারা অন্য একটা দলকে যদি হারাতে পারে তাহলে আমরা প্রথমবারের মতো সেমিতেও দেখতে পারবো। তা বাংলাদেশ অবশ্য যাচ্ছে সুপার এইটে, সেখানে বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ পড়বে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মনে হয় ম্যাচ। হ্যাঁ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আরেকটা হচ্ছে আফগানিস্তান। আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসানের একটা মন্তব্যের কারণে আসলে অনেক আলোচনা হচ্ছে। সেবাগ সাকিবকে নিয়ে একটু কথাবার্তা বলেছিলেন, সাকিব বলেছিলেন আসলে সেবাগকে এরকম জানতে চেয়েছিলেন। এই কিছুটা মনে হচ্ছে সুপার এইটের আগে এটা একটা বাড়তি একটা উন্মাদনা তৈরি করছে। ভারত বাংলাদেশের তো এখন অলরেডি একটা উন্মাদনা আছেই, যে মানে একটা কম্পিটিশন মনে হয় যে ভাইব আছে, কারণ লাস্ট কয়েক বছরে আপনি ভালোই কম্পিটিশন দিয়েছেন, আপনি না জিতলেও ইন্ডিয়ার সাথে ভালো কম্পিটিশন হয়েছে। সো এইগুলো আসলে এক্সট্রা ফায়ার হয়তো কিছু যোগ করে, কিন্তু তাছাড়া ইন্ডিয়া যেরকম ফর্মে আছেন বা টোটাল টিমটা যেরকমভাবে আগাচ্ছে বড় টুর্নামেন্টে হয়তো কঠিন হবে বাংলাদেশের জন্য, কিন্তু আমরা তো চাই যে ভালো ফাইট দেখে। অন্তত সুপার এইটে আমাদের মেইন টার্গেট ছিল, বাংলাদেশে যেরকম অবস্থা ছিল ওয়ার্ল্ড কাপে আসার আগে, এখন সুপার এইটে আসাটাই কিন্তু আমাদের জন্য খুবই প্রাপ্তির ব্যাপার। এখন সুপার এইটটাকে তারা নতুন উদ্যমে যদি বড় টিম একটা বা ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে কিন্তু সেটা আসলে অনেক বড় একটা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ মানে জয়ের প্রত্যাশা নিয়ে আসলে মাঠে নামবে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ওদের বিপক্ষে ম্যাচগুলো আসলে বলা যায় না কোন দিকে যায়। আসলে সুপার এইটে একটা ম্যাচ অন্তত মানে আফগানিস্তানের ম্যাচটা অন্তত টার্গেট করা উচিত, যদিও আফগানিস্তান এখন অনেক কঠিন একটা প্রতিপক্ষ, কিন্তু ফজল হক ফারুকী আমরা জানি যে এবার ওয়ার্ল্ড কাপে 10-12টির মতো উইকেট নিয়েছেন, হাইয়েস্ট উইকেট টেকারদের মধ্যে আছেন, তাকে মোকাবেলা করাও অনেকটা চ্যালেঞ্জ হবে বাংলাদেশে। বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট বা হচ্ছে মুজিবুর রহমান হচ্ছে রুলড আউট হয়ে গেছেন ইয়ার জন্য। তবে ওই দিক দিয়ে নূর আছেন, রশিদ খান আছেন, তাদের জন্য কঠিন মানে টাফ। আমাদের এই যে নেপালের এগেনস্টে আসলে বাংলাদেশের টপ অর্ডারদেরকে আসলে মানে ফর্মে ফেরার জন্য, খেলাটা কনফিডেন্সটা বিল্ড আপের জন্য সন্দীপ লামিচানে কিন্তু ফিরছেন। হ্যাঁ ফিরেছেন কিন্তু মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে নেপালের এগেনস্টে আসলে টপ অর্ডারদের ফর্মে ফেরাটা খুব জরুরি, কারণ এছাড়া না হলে আমাদের মানে সুপার এইটে তাহলে কনফিডেন্সটা আরও বেশি থাকবে। তাদের স্পিনারদের মোকাবেলা করাটাই মনে হয় সবচেয়ে বেশি। হ্যাঁ তাদের যে 3-4 জন স্পিনার আছেন তারা। আচ্ছা, আজকের মতো দর্শক আমরা আজকের এই টোটাল ইম্প্যাক্ট শেষ করছি। আগামী ম্যাচে অন্য কোনো ম্যাচ নিয়ে আসলে আলোচনা করব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।